তোমাদের ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত থাকবে এখান থেকে। এমসিকিউ 30-এ আনুমানিক 27 থেকে 28টা তোমরা হুবহু কমন পাবে। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। এই 3টা বিষয় কিভাবে তোমরা পড়লে কভার করলে তোমাদের সবগুলো হয়ে যাবে। এরপরে সৃজনশীলের টাইপ কেমন হতে পারে, প্রতি অধ্যায় ভিত্তিক কী ধরনের প্রশ্ন হয়ে থাকে, সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এগুলো সলভ তোমাদেরকে দিব আমি, এবং এগুলোই পড়লে তোমাদের 100% কমন পড়ে যাবে। কারণ এগুলোর ভিতরেই আমি এমনভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি যে তোমাদের এখান থেকে সূত্রগুলো ভালো ধারণা হয়ে যাবে, কিভাবে সলভ করতে হয় সেটা নিয়েও তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। চলো আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিয়ে, এবং শেষে তোমাদেরকে এমসিকিউ সলভ এবং সৃজনশীল কিভাবে আসবে, সৃজনশীল প্যাটার্ন এবং বই থেকে কোন এমসিকিউগুলো হুবহু কমন পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, যে অধ্যায় থেকে সৃজনশীল আসবে সেগুলা, এবং আমি তোমাদেরকে এখানে বিশেষভাবে বিবেচনায় রেখেছি যে অধ্যায়গুলো সহজে করা যায় প্রথম, এবং যে অধ্যায়গুলো থেকে তুমি অনায়াসে আনসার করে আসতে পারবে সেগুলা। এই ধরনের আমার এখানে কয়টা অধ্যায় সিলেক্ট করা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা থেকে তুমি শিওর থাকো যে তুমি 5টা হুবহু কমন পাবে, এবং এখান থেকে 5টা, এবং আর্থিক বিবরণী থেকে তো তোমাকে 2টা লিখতেই হবে। এবং আর্থিক বিবরণীর ধরনগুলো যদি চাও তাহলে আমাকে কমেন্ট করবে যে 3-4 ধরনের আর্থিক বিবরণী হয়ে থাকে এবং প্রশ্নগুলো ভেঙে ভেঙে এসে থাকে, তা নিয়ে আমি তোমাদের সাথে এক্সট্রা করে আলোচনা করব। প্রথমে আমরা দেখি না অধ্যায় 2 লেনদেন। লেনদেন থেকে কি ধরনের প্রশ্ন হবে? এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি লেনদেনের যে সৃজনশীল টাইপ হয়, প্রথমে হতে পারে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। এই ধরনের প্রশ্ন হুবহু কমন পড়বে। তার মানে এই ধরনের একটা তোমার গাইড থেকে তুমি ধারণা নিয়ে যাবে। যদি আমার দেওয়ার প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে দিব, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রতি অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হবে। আমি তোমাদেরকে এগুলো দেওয়ার কারণ যাতে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে এবং কি প্রশ্ন হতে পারে এই সম্পর্কে একটা ভালো ধারণা পাও। এরপর দেখো, হিসাব সমীকরণের উপাদানগুলোর ওপর লেনদেনের প্রভাব নির্ণয় করো। এই ধরনের একটা প্যাটার্ন তোমরা ভালো করে দেখে যাবে। লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এই কারণ সহ ব্যাখ্যাটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা শতভাগ শিওর আসতে পারে। প্রমাণ করো যে A=L+E, মানে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তোমাদেরকে এখান থেকে দেখাতে বলেছে। তাহলে এই টপিকটা ভালো করে দেখে যাবে। এটা থেকে একটা প্রশ্ন শিওর আসবে, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। 3 স্টার দিয়ে রেখেছি আমি। চালান কিভাবে আঁকতে হয়, ক্যাশ মেমো কিভাবে করতে হয়, এই 2টা বিষয় সম্পর্কেও একটু ভালো ধারণা নিয়ে যাবে। বাকিগুলো একটু চোখ বুলালেই হবে। চলো আমরা এর পরবর্তী অধ্যায়, যেটা 3 অধ্যায়, দুতরফা দাখিলা পদ্ধতি থেকে প্রশ্ন 100% কমন পড়বে, সেটা ইনশাল্লাহ ভালো করে দেখে নিবে। এরপরে মূলধন ও মুনাফা জাতীয়, এই অধ্যায়টা রেওয়া মিলের সাথে অ্যাটাচ করে আসবে। মানে রেওয়া মিল হয়তো ঘয়ে থাকবে এবং তোমাকে ক এবং খ হয়তো মূলধন ও মুনাফা জাতীয় থেকে দিবে। তাহলে এখান থেকে একটা কমন পাবে, এখান থেকে একটা কমন পাবে, এই 2টা অধ্যায় মিলে একটা কমন পাবে 3টা। জাবেদা থেকে একটা আনসার করবে, খতিয়ান থেকে একটা আনসার করবে, মোট 5টা এখান থেকে অনায়াসে আনসার করতে পারবে। এবং কোন অধ্যায় থেকে কোন ধরনের অঙ্কগুলো আসবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। 10ম অধ্যায় থেকে তো 2টা থাকবেই, সেটা তো শিওর তোমরা সবাই। এর পরবর্তীতে আমরা যে 3টা বিষয়ের উপর খুব বেশি গুরুত্ব দিব এবং যেখান থেকে প্রশ্ন শতভাগ কমন পড়বে, যেমন ধরো আগে আমরা যদি সৃজনশীল টাইপ সম্পর্কে দেখিনি, এখানে আমরা কিন্তু সৃজনশীলের টাইপ সম্পর্কে একটু আলোচনা করেছি। এটা হলো যে তোমাদের লেনদেন 2য় অধ্যায়। এরপর হলো দুতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীল যেরকম হতে পারে। দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে হতে পারে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তোমাকে। মালিকানা সত্ত্বের পরিমাণ, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটা। মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করে তোমরা তোমাদের গাইড বই থেকে বা বই থেকে ভালো করে একটা ধারণা নিবে। প্রারম্ভিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রারম্ভিকের জাবেদা খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায়, কতে আসার সম্ভাবনা 100%। সমাপনী মূলধনের পরিমাণটা একটু দেখে যাবে, উত্তোলনের পরিমাণটা এবং ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ, এইগুলো একটু চোখ বোলালে তোমাদের হবে, কিন্তু উপরেরগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের মধ্যে আমরা একটু পরে আরও বাকিগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা আরও কিছু বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করে নিই। দাগানো বইটা নিয়ে তোমাদেরকে একটু পরেই বলছি, আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই, যে এমসিকিউগুলো হুবহু তোমাদের কমন পড়বে। চলো আমরা এগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউগুলো আছে সেগুলো আমরা যদি একটু করে দেখে নিই। যেমন আমার কাছে যে 500+ তোমাদের জন্য এমসিকিউ আছে, সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে নিয়ে এলাম। প্রথমটা আমরা যদি সলভ করে দেখি, এখানে কি আছে দেখো। প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, সমাপনী মূলধন 95,000 টাকা এবং মালিকের উত্তোলন হলো 20,000 টাকা। আমাদেরকে বলেছে এখানে মুনাফা বের করতে। মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। কিন্তু অতিরিক্ত মূলধন কি এখানে অপশন আছে? নাই। তাহলে অতিরিক্ত মূলধন নিয়ে আমাদের কোনো কাজ নাই।
আমাদের কাজ হলো সম্ভাবনী মূলধনের সাথে উত্তোলন যোগ করা। তাহলে 95 সাথে যদি 20 যোগ করি কত হবে? 95, 90 আর এদিকে হলো যে 110, 115, তার মানে 1,15,000 এখানে হবে। এরপরে বলেছে ভাত প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত? 70,000। তাহলে 1,15,000 থেকে 70,000 চলে গেলে আর কত থাকে? আর থাকে 45,000। তাহলে উত্তর হবে ঘ, 45,000। সাদিত অ্যান্ড সন্স এর প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে? প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা। বিক্রয় মূল্য 3 লাখ টাকা। বিক্রয় মূল্য কত? 3 লাখ টাকা। নিট মুনাফা 40,000 টাকা এবং উত্তোলন 45,000 টাকা। বলেছে সাদিক অ্যান্ড সন্সের নিট মুনাফার হার নির্ণয় করতে। নিট মুনাফার হারের সূত্র তোমাদের সবার মুখস্থ আছে নিশ্চয়ই। নিট মুনাফার হারের সূত্র কি? উপরে হলো নিট মুনাফা, নিচে বিক্রয় মূল্য। উপরে নিট মুনাফা, নিচে বিক্রয় মূল্য। তাহলে এখানে নিট মুনাফা কত? 40,000 টাকা। তাহলে উপরে হলো 40,000 টাকা আর নিচে হলো কত? নিচে হলো যে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 3 লাখ টাকা। তাহলে আমরা যদি এখান থেকে একটা একটা কেটে দিই তাহলে এখানে নিচে 30, উপরে 4। এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর করলে আমাদের কত আসবে? 13.33% আসবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখে নিও। এখানে আমি বাকি শূন্যগুলো লিখছি না, কারণ এখানে 3টা কাটা, এখানে 3টা, 40,000 3টা কাটা। এরপরে দেখো 18 নম্বরটা খেয়াল করি। সাদিক অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? মালিকানা সত্ত্বটা আমরা এখন বের করব। আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল? প্রারম্ভিক মূলধন ছিল 2,50,000 টাকা। এটা আমাদের প্রারম্ভিক মূলধন এবং আমরা আরও লাভ করেছি কত? নিট মুনাফা কত? 40,000। তাহলে প্রারম্ভিক মূলধন তো অলরেডি 2,50,000 ছিল, নিট মুনাফা লাভ করেছি আরও 40,000, তাহলে 2,90,000 টাকা। তাহলে আমাদের লাভ করে এখন বর্তমান অবস্থায় আমার মালিকের সত্ত্ব হলো কত? 2,90,000 টাকা। কিন্তু এরপরে আমরা উত্তোলন করে ফেলেছি টাকা 45,000। কত? 45,000 টাকা। তাহলে 45,000 টাকা যদি আমরা উঠাই ফেলি, তার কারণে আমাদের কি মালিকানা সত্ত্ব নিশ্চয়ই কমে যাবে। তাহলে 45,000 টাকা বিয়োগ করলে 2,90,000 থেকে 45 চলে গেলে আর কত থাকে? 2,45,000 টাকা থাকে। তাহলে উত্তর হবে ক, 2,45,000 টাকা। বাকি এমসিকিউগুলো দেখার আগে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নিই। দেখো এখানের মধ্যে আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো দেখাচ্ছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দাগানো বই। এই দাগানো বই নিয়ে কেন তোমাদেরকে বলছি, চলো আমরা একটা ডেমো দেখে আসি। এটা তোমাদের একটা বোর্ড প্রশ্ন। এখানে 30টা এমসিকিউ আছে, তাই তো? এই 30টা এমসিকিউর মধ্যে কয়টা অঙ্ক রিলেটেড এসেছে একটু দেখো তো। 15 নম্বরটা অঙ্ক, 17 নম্বরটা অঙ্ক, 18 নম্বরটা অঙ্ক, এদিক থেকে 25 নম্বরটা অঙ্ক। তার মানে 4টা এসেছে কোথা থেকে? অঙ্ক রিলেটেড। আর বাকি 26টা তার মানে বেসিক ইনফরমেশন থেকে এসেছে। এই বেসিক ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো? বইয়ে পাবো নিশ্চয়ই। এখন বইয়ের কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসে সেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই জানো না, তা আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব। এখন ধরে নাও 4টার বদল কোনো বোর্ডে 6টা বা 7টা আসছে। যদি 6টাও আসে তার মানে 24টা এমসিকিউ বেসিক থেকে আসছে। তো তুমি যদি যে বিষয়টা বেশি আসছে সেটাতে ফোকাস না করো, তোমার পরীক্ষা তো ডেফিনেটলি খারাপ হবে। চলো আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করে নিই। দেখো এটা হলো তোমাদের হিসাব বিজ্ঞান বই এবং এটা 2য় পৃষ্ঠা। এটা আমার দাগানো বই। আমি অনেক জায়গা থেকে এখানে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি যাতে একটা এমসিকিউ ভিতর থেকে বাদ না পড়ে। যেমন ধরো আমরা এখান থেকে যদি দেখি হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা আসবেই পরীক্ষায়। অলরেডি তোমাদেরকে যে বোর্ডটা দেখাইছি আমি সেখানের মধ্যে এটা অলরেডি আছেই। এরপরে দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তোমাদের বই কয়টি দিছে? 9টি দিছে। 9টির মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ? 2 নম্বর, 3 নম্বর, এখানে 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমাদেরকে এভাবে করে তোমাদের পুরো বইটাকে সুন্দর করে আমি আন্ডারলাইন করে দিয়েছি, যেগুলা থেকে প্রশ্ন 100% কমন পড়বে। তারপর দেখো এখানে যে টপিকটা আছে, এখানে কোন কোন বিষয়গুলো থেকে এমসিকিউ হবে সেটাও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো অভ্যন্তরীণ এবং বাহিক্য থেকে একটা এমসিকিউ নিশ্চয়ই কমন পড়ে। অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহিক্য ব্যবহারকারী কারা সেটা থেকে ভালো করে যদি দেখে নাও তাহলে একটা এমসিকিউ কমন পড়বে। এরপরে দেখো এখানের মধ্যে আমরা যদি বাকি আরও অনেকগুলো দেখি, আমি তোমাদেরকে পুরো বইটি এইভাবে দিইনি, পুরো বইয়ের পিডিএফটি আমার কাছে আছে, তোমরা চাইলে নিতে পারো। আমি এই পুরো বইটাকে এমনভাবে আন্ডারলাইন করেছি যাতে একটা এমসিকিউ বাদ না পড়ে। এবং তোমরা যদি এখান থেকে পড়ো, তোমরা থিওরির 24-25টা এমসিকিউ থেকে মিনিমাম 22-23টা কমন একবারে শিওর করে দাগায় আসতে পারবে, কারণ এখানে ওইভাবে করে দেখানো আছে। এই যে তোমাদেরকে একটু আগে বললাম লাভ ক্ষতির একটা সূত্র, লাভ ক্ষতির সূত্র কি? সমবনী মূলধন যোগ উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা একটু মনে রাখবে, এখান থেকে এমসিকিউ একটা গণিত আকারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে দেখো ভুলগুলো যদি আমরা দেখি, লিখার ভুল কী ধরনের হয়, বেধাকিলার ভুল, এগুলা থেকে তোমাদের একটা এমসিকিউ কমন পড়বে। এরপরে আরও কিছু বিষয় আছে, যেমন দেখো অনিশ্চিত হিসাব। এই যে টপিকগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো এমসিকিউতে আসে। তোমাদের যদি এই দাগানো বইটা প্রয়োজন হয়, তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে
আমি তোমাদেরকে এই বইটা দিয়ে দিব এবং আমি এই বইয়ের মূল্য ধরেছি কত টাকা, 80 টাকা। যারা বইটা নিতে চাও তারা 80 টাকা দিয়ে এই বইটা নিতে পারো। যদিও বইটার পেছনে আমার অনেক সময় ব্যয় হয়েছে, তাও আমি তোমাদের জন্য তোমাদের দিকটা বিবেচনা করে এই অল্প মূল্যে তোমাদেরকে বইটা দিয়ে দিব। তোমরা যদি চাও পিডিএফটা নিতে পারো। আপাতত আমি তোমাদেরকে এখানে অল্প কিছু পৃষ্ঠার সম্পর্কে ধারণা দিয়েছি। প্রতিটা পৃষ্ঠায় আমার এভাবে করে দাগানো এবং যেখান থেকে প্রশ্ন আসবে, যেমন এই যে এগুলা থেকে শিওর থাকো একটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। যেমন তারল্য অনুপাতের আদর্শমান সবসময় 1:1 হয়, কিন্তু চলতি অনুপাতের আদর্শমান সবসময় 2:1 হয়। এখানের বেশিরভাগ ইনফরমেশনগুলোই তোমাদের অনেকেরই ধারণার বাইরে। এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা সূত্র দিয়ে অঙ্ক করাইছিলাম, এখান থেকে সেটা কমন পড়েছে। এরপর দেখো, এই বইটা যদি তোমাদের প্রয়োজন হয়, এখানে সবগুলো বিষয় একেবারে খুঁটিনাটি পাবে। এই যে এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে, শিওর থাকো। এই যে এখান থেকে আছে, এখান থেকে রূপান্তর ব্যয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। এখান থেকে তোমরা এমসিকিউ শতভাগ কমন পাবে এবং এই জন্য তোমরা যদি চাও বইটা নিতে পারো। এই যে এখান থেকে দেখো, খাদ্যের জন্য কত % বরাদ্দ থাকে, বস্ত্রের জন্য কত % থাকে, বাসস্থানের জন্য কত % থাকে, এখান থেকেও তোমরা একটা এমসিকিউ কমন পাবে। এখন তোমাদের যদি প্রয়োজন হয় বইয়ের পিডিএফটা তোমরা আমার সাথে কথা বলে নিতে পারো এবং আমি তোমাদেরকে বইটা 80 টাকায় ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা চাইলে বইটা আমার কাছ থেকে 80 টাকায় নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, অথবা তোমরা আমাকে কমেন্ট করলে হবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে তোমরা বইটা চাইলে নিতে পারো। এরপর আসি আমরা আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউতে। এই এমসিকিউর পর্ব যদি তোমাদের পুরোটা প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলেই কেবল আমি তোমাদের জন্য এই পর্বটা নিয়ে আসবো। এরপর সৃজনশীল টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। এই সৃজনশীল টাইপটাও যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটাও নিয়ে আসবো। এখানের মধ্যে আরও অনেকগুলো বিষয় বাদ পড়েছে এবং সেগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে। এই ভিডিওটা যদি আনুমানিক 10,000-এর কাছাকাছি ভিউ হয় তাহলে আমি তোমাদেরকে ওই ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওগুলো কি করবে, শেয়ার করবে। এখানে দেখো আমি তোমাদেরকে টাইপগুলোও দিয়ে দিয়েছি। তারপর সৃজনশীলের মধ্যে তোমাদের কি কি আসতে পারে সেটাও তোমাদেরকে ধারণা দিয়েছি। তোমাদের যদি এই প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা প্রয়োজন হয়, আরও এখানে দেখো অনেকগুলো এমসিকিউ আছে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো এখানে তোলা হয়েছে। তোমাদের যদি এটার পর্ব প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটা রেডি করে আনবো।